আজকের ছোট গল্প উপলব্ধি। ও মা, দেখো তো তোমাকে কোন মাছের পিসটা দেব, বলল মাসখানেকের নতুন বিয়ে হওয়া বউ ঐন্দ্রিলা তার শাশুড়ি মা সীমাদেবীকে। রবিবার দুপুরের মেনুতে আজ বাসমতি রাইসের সঙ্গে ইলিশ ভাপা, মাটন কষা আর আমের চাটনি বানিয়েছে ঐন্দ্রিলা। কারণ আজ তার স্বামী অর্চিষ্মানের জন্মদিন। বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন। ঐন্দ্রিলার কথা শেষ না হতেই কটমট করে তাকালেন তার শ্বশুরমশাই অংশুমানবাবু। শাশুড়ি মা সীমাদেবী একটু বিব্রত বোধ করলেন, যেন মুখে বললেন, যা খুশি দাও। ঐন্দ্রিলা বলল, না মা, তোমার কোনটা পছন্দ বলো না, আমি তো জানি না। লজ্জিতভাবে সীমাদেবী বলেন, আমার আবার পছন্দে কি মা, একটা হলেই হলো। ঐন্দ্রিলা তবুও জোরের সঙ্গে বলে, না মা, আজ তোমার ছেলের জন্মদিন বলে কথা, ছেলেকে শুধু খাওয়ালে তো হবে না মা, কষ্ট তো আসলে মায়েরাই করেন তার সন্তানের জন্য। ঐন্দ্রিলার কথার মাঝখানেই শ্বশুরমশাই রুক্ষস্বরে বলে ওঠেন, হ্যাঁ ঠিকই তো, বাবারা তো কিছুই করে না ছেলে মেয়েদের জন্য, সংসারের সবই তো এমনি এমনি হয়ে যায়, তাই না? মগের মুল্লুক পেয়ে গেছে সব, যত সব বাজে কথা আর আদিক্ষেতা। ঐন্দ্রিলা বুঝতে পারে না অংশুমানবাবুর এই দৃঢ়তার কারণ কি। হঠাৎ করে খাবার টেবিলের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। মা ছেলে চুপচাপ খেতে থাকে, মুখ বন্ধ করে। ঐন্দ্রিলা তো অবাক, সে তো এ বাড়িতে নতুন। শ্বশুরমশাইয়ের এহেন ব্যবহারের কারণ খুঁজে পায় না সে। এমনিতেই সে বিয়ের পর থেকে দেখেছে এই বাড়িতে মা ছেলের সঙ্গে অংশুমানবাবুর যেন একটা অজানা দূরত্ব আছে। তিনি বাড়িতে থাকলে কেউ জোরে কথা বলে না, জোরে হাসে না পর্যন্ত। এমনকি উনি টিভি দেখলে আর কেউ সেখানে গিয়ে টিভিও দেখে না তখন। ঐন্দ্রিলাকে বাদ দিয়ে এ বাড়ির সদস্য সংখ্যা 3 জন, অর্চিষ্মান আর তার বাবা মা। অর্চিষ্মানের এক দিদিও আছে, তবে তার বিয়ে হয়ে গেছে অনেক আগে। বিয়ের পর থেকে ঐন্দ্রিলা দেখেছে শ্বশুরমশাই আগে ভাগে খেয়ে উঠে যান, তারপর বাকিরা সবাই খেতে বসে। আজ অর্চিষ্মানের জন্মদিন হওয়ায় তাকে আগে খেতে দেওয়া হয়েছে, আর ঐন্দ্রিলার পীড়াপিড়িতেই বাধ্য হয়ে তার শাশুড়ি মা আজ একসঙ্গে খেতে বসেছেন। না হলে আগে কোনো দিন সে দেখেনি শ্বশুরমশাই শাশুড়ি মাকে একসঙ্গে খেতে ডাইনিং টেবিলে। চেয়ার খালি পড়ে থাকলেও মা ছেলে কেউ খেতে বসতে রাজি হয় না। এ নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে এই 1 মাসে। খাওয়াটা কোনো মতে শেষ করেই উঠে পড়েন আজ অংশুমানবাবু। পরিবেশ থমথমে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রথম কথাটা বললেন সীমাদেবী, আসলে এ বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই রে, তুই আর কি করবি বল মা। তখন ছেলে অর্চিষ্মান বলে ওঠে, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এসব, মা দিদি ঠাকুরমা কারোরই কোনো কদর ছিল না এ বাড়িতে। ঐন্দ্রিলা বলে তার স্বামীকে, তুমি প্রতিবাদ করনি কেন, তুমিও তো এ বাড়ির ছেলে। সীমাদেবী বলেন, আসলে আমার ছেলেটা খুব নরম সরম, ওর বাবা রুদ্রমূর্তি দেখলে ছোটবেলা থেকেই ছেলে মেয়ে দুটো ভয়ে কাঁপত, ওরা আর প্রতিবাদ করবে কি। ঐন্দ্রিলা মাথা নেড়ে বলে, প্রতিবাদ না করার জন্যেই আজও উনি এমনটা করতে সাহস পান তোমার সঙ্গে। সীমাদেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আর মা, জীবন তো আমার শেষের দিকে, প্রতিবাদ করে কি আর হবে বল। আমার শাশুড়ি মায়ের কাছে শুনছি আমার শ্বশুরমশাইও এমনটাই ছিলেন, এবারই ছেলেরা এরকমই নাকি হয়। ঐন্দ্রিলা শাশুড়িকে প্রশ্ন করে, তাহলে তোমার ছেলে কি করে অন্য রকম হলো মা? একটুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন সীমাদেবী, তারপর বললেন, ও আসলে ওর বাবার মতো হয়নি, ও ওর মামার বাড়ির মতো পেয়েছে, তাই হয়তো। কথাটা বলতে বলতে সীমাদেবী মাঝপথেই থেমে যান, তারপর কথা আর এগোয় না। সেদিন খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে যে যার মতন। 6 মাস পরের কথা। ঐন্দ্রিলা চাকরির পরীক্ষা দিয়েছিল বিয়ের আগেই।
পড়াশোনাতে সে বরাবরই বেশ ভালো। চাকরি করার ইচ্ছাটা তাই ছিল তার। চাকরির পরীক্ষায় পাশ করায় ইন্টারভিউয়ের চিঠিটা বাড়িতে আসে, আর অশান্তি শুরু হয় ঠিক তখন থেকে। বাড়ির বউ এর চাকরি করতে যাওয়া নিয়ে প্রবল আপত্তি তোলেন অংশুমানবাবু। তার বক্তব্য, আমাদের বংশে মেয়ে বউরা কখনো বাইরে বেরোয় না। চাকরি করতে যাওয়ার কি দরকার ওই সামান্য কটা টাকা মাইনের চাকরি করার? কিন্তু ঐন্দ্রিলা এবারে আর চুপ করে থাকে না। সে রুখে দাঁড়ায়, বলে চাকরিটা সামান্য হলেও আমি করব। ঐন্দ্রিলাকে সমর্থন করে তার স্বামী অর্চিষ্মান। সে বলে সরকারি চাকরি বলে কথা, পেলে কি ছাড়া উচিত এই বাজারে? অর্চিষ্মানের পিতাও কম যান না। তিনি বলেন, বউ মানুষ, কোথায় সংসার সামলাবে, ছেলেপুলে মানুষ করবে তা নয়, ড্যাং ড্যাং করে সেজেগুজে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়বে রোজ দিন চাকরি করতে। এসব চলবে না এ বাড়িতে, আমার পরিবারে। এবারে শাশুড়ি মা ঐন্দ্রিলার পক্ষ নিয়ে বললেন, এতদিন ধরে তো শুনে এসেছি সংসার নাকি মেয়েদের, অর্থাৎ আমাদের। আমি যদি সংসার সামলে রাখতে পারি তবে ওর চাকরি করতে যেতে অসুবিধা কোথায়? এত বছরে বোধহয় প্রথম স্বামীর কথার ওপরে কথা বললেন সীমাদেবী। তাতে অংশুমানবাবু গজগজ করে বললেন, আজকাল সব ডানা গজিয়েছে, উঠতে শিখেছে। এই বাড়িতেও কালের হাওয়া ঢুকে গেছে। বাড়ির সদস্যরা কেউ আর কোনো কথা বাড়ালো না। ইন্টারভিউ দিয়েই চাকরিটা পেয়ে গেল ঐন্দ্রিলা। নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগদান করল সে। ভালোই চলছিল তার সংসার। শাশুড়িমা সীমাদেবী তাকে সব সময় আঁকলে রাখেন। সংসারের আঁচটুকু তিনি লাগতে দেন না বৌমার গায়ে। কাজেই ঐন্দ্রিলা খুব ভালোবাসে তার শাশুড়িমাকে। শ্বশুরকে লুকিয়ে ঐন্দ্রিলা সীমাদেবীকে নিয়ে সিনেমা দেখতে যায় ছুটির দিনে। শপিং করে, রেস্টুরেন্টে খায়, কখনো সখনো অর্চিষ্মান যোগ দেয় তাদের সঙ্গে কাজের অবসরে। শাশুড়ি সীমাদেবীর জীবনে ঐন্দ্রিলা যেন এক মুঠো খোলা বাতাস এনে দিয়েছে। শাশুড়ি মায়ের জন্মদিনে ঐন্দ্রিলা তাকে উপহার দিয়েছে একটা অ্যান্ড্রয়েড ফোন সেট। সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সীমাদেবীর। কাজের অবসরে সীমাদেবী পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে চ্যাট করেন। দুই অসমবয়সী নারীর বন্ধুত্ব খুব উপভোগ করে অর্চিষ্মান। তার মায়ের এই ভালো থাকাটুকু তাকে পুলকিত করে। মাকে বড্ড ভালোবাসে অর্চিষ্মান। ঐন্দ্রিলাকেও তাই আরও ভালোবাসে, আর কৃতজ্ঞতার বন্ধনে বেঁধে নেয় সে। ইতিমধ্যে একদিন অফিস থেকে বাড়ি ফিরে অর্চিষ্মান জানায় তার বদলির অর্ডার এসেছে। 15 দিনের মধ্যে চেন্নাইয়ের অফিসে জয়েন করতে হবে তাকে। বাড়িতে যেন হাহাকার পড়ে যায়। দুঃখের ছায়া নেমে আসে। ঘরের ছেলেই ঘর ছেড়ে দূরে চলে যাবে, বাবা কিছুতেই মানতে পারেন না এসব। অর্চিষ্মান জানায় তার চাকরিতে এটা খুবই সাধারণ ঘটনা। চেন্নাই তো দেশের মধ্যেই, ইচ্ছে হলেই চলে আসতে পারবে। আর ঐন্দ্রিলা তো রইলই বাড়িতে, তোমাদের কাছে সুবিধা অসুবিধাতেও দেখবে তোমাদেরকে। অংশুমান ছেলের এই কথাগুলো মোটেই ভালোভাবে নেন না। তিনি বলেন, ও মেয়ে মানুষ, কি করবে, একটা চাকরি করে, কি আমাদের মাথা কিনে নিয়েছে। মাস 2 পরের কথা, বিকেল 5টা নাগাদ অফিস থেকে বের হতে যাবে ঐন্দ্রিলা। এমন সময় ফোন করেন শাশুড়িমা। তিনি জানান, তোর শ্বশুরমশাই খুব অসুস্থ, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন 1টা নাগাদ, 4টে থেকে ডাকাডাকি করছি, উঠছে না। দেখে মাথায় হাত দিয়ে দেখি নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমার কিন্তু খুব ভয় করছে। কি করি বলতো? ঐন্দ্রিলা বলে, দাঁড়াও, দেখছি কি করা যায়, আমাকে একটুখানি সময় দাও। মুহূর্তের মধ্যে ঐন্দ্রিলা ঠিক করে নেয় তাকে কি কি কাজ করতে হবে। প্রথমেই সে তার ছোট কাকুকে ফোন করে নার্সিংহোমে শ্বশুরমশাইয়ের ভর্তির সমস্ত ব্যবস্থা করে ফেলে। তারপর অ্যাম্বুলেন্সে ফোন করে। অ্যাম্বুলেন্স টাইম মতোই পৌঁছে যায় বাড়িতে। শাশুড়ি মাকে সেটা জানিয়ে দিয়েছিল সে। বিশিষ্ট চিকিৎসক অমিতাভ সেনগুপ্ত সেই সময় নার্সিংহোমে ছিলেন। তিনি ঐন্দ্রিলার কাকার ঘনিষ্ঠ বন্ধু। কাজেই কোনো অসুবিধা হয় না অংশুমানবাবুর ট্রিটমেন্টে। শ্বশুরমশাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে নার্সিংহোমে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় ঐন্দ্রিলা। ডাক্তার সেনগুপ্ত পরীক্ষা নিরীক্ষা করে জানান, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল অংশুমানবাবুর। হার্টের কন্ডিশন ভালো নয়,
ব্লাড প্রেশারটাও হাই, অনেকগুলো টেস্ট করাতে হবে ওনাকে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত ওষুধ, ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া হচ্ছে, রিপোর্টগুলো সব না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই। সব শুনেই সীমাদেবী তো কান্নাকাটি করতে থাকেন। ঐন্দ্রিলা শাশুড়িমাকে সান্ত্বনা দিয়ে বলে, মা তুমি ভেঙে পড়ো না, বাবার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব। এদিকে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর অর্চিষ্মানকে ফোন করে। সে জানায় বাবার অসুস্থতার কথা। খবর পেয়ে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয় অর্চিষ্মান। পরদিন সকালের মধ্যেই সে পৌঁছে যায় নার্সিংহোমে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারে সময় মতো নার্সিংহোমে আনা হয়েছিল, তাই আপনার বাবাকে বাঁচানো সম্ভব হলো, না হলে কী যে হতো বলা মুশকিল। অর্চিষ্মান বলে, আপনারা যা ভালো বোঝেন সেটা করুন, বাবার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমরা খরচ করতে রাজি আছি, কিন্তু ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়। ডাক্তারবাবুরা মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন অংশুমান বাবুর হার্টের অপারেশনটা করতেই হবে। নির্দিষ্ট সময়ে অপারেশন হয়ে গেল অংশুমান বাবুর। 72 ঘন্টা অবজারভেশনে রাখা হলো তাকে। একটু একটু করেই সুস্থ হতে থাকলেন অংশুমান বাবু। ডাক্তারবাবু, নার্স সকলে অংশুমান বাবুকে বললেন কি সাংঘাতিক তৎপরতার সঙ্গেই তার পুত্রবধূ হার্ট অ্যাটাকের পর সমস্ত ব্যবস্থা করে তাকে হসপিটালে নিয়ে এসেছিলেন সেই ঘটনা। ডাক্তারবাবুদের কথা শুনে অংশুমান বাবুর মনের পরিবর্তন হতে শুরু করলো। এরপর তিনি বেশ কিছুদিন নার্সিংহোমে ছিলেন। প্রতিদিন ঐন্দ্রিলা অফিস থেকে বেরিয়ে অংশুমান বাবুকে দেখতে নার্সিংহোমে আসতো। তবে বাড়ি ফেরার দিনে ঐন্দ্রিলা আসতে পারল না নার্সিংহোমে আর। সেদিন বাড়িতে তার অনেক কাজ। এই দিনটা যে তার শ্বশুরমশাইয়ের জন্মদিন। খুব সুন্দর করে সাজালো শ্বশুরমশাইয়ের ঘরটাকে। তাছাড়া ছিল ডায়েটিশিয়ানের ডায়েট চার্ট অনুযায়ী রান্না, সঙ্গে বানিয়েছে যৎসামান্য মিষ্টি দিয়ে পায়েস। রাশভারী মানুষটা বাড়ি আসতেই শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে তুলল তাকে ঐন্দ্রিলা। তারপর খাওয়ার টেবিলে পায়েসের বাটিটা এগিয়ে দিতেই সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অংশুমান বাবু বললেন, এদিকে এসো তুমি বৌমা। একটু ইতস্তত করে ঐন্দ্রিলা গিয়ে এলো শ্বশুরমশাইয়ের দিকে। ঐন্দ্রিলার মাথায় হাত রেখে অংশুমান বাবু বললেন, তুমি আমার মা, তোমার জন্যই আমি নতুন জন্ম পেলাম। এসো, আগে তুমি আমাকে পায়েস খাইয়ে দাও, তারপর আজ আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসবো, তোমার ইচ্ছা অনুযায়ী।